আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে স্বাগত। ভাবুন তো, ঐতিহাসিক আইনি ব্যবস্থা আর আধুনিক বিচার ব্যবস্থার মধ্যে যদি একটা সেতু তৈরি করা যায় তাহলে কেমন হবে। আজ আমরা ঠিক এরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। যৌন সংহিংসার বিচার ও প্রতিরোধে ঐতিহাসিক ইসলামী আইনি কাঠামো এবং আধুনিক রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মধ্যকার দারুণ কিছু তুলনামূলক দিক। শুরুতেই চমকে দেওয়ার মতো একটা পরিসংখ্যান দিয়ে শুরু করা যাক। ১,৫১,৩১৭। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ২০২৩ সালের শেষ দিকের হিসাব অনুযায়ী দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রিব্যুনালগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১.৫ লক্ষেরও বেশি, যার একটা বড় অংশই হচ্ছে ধর্ষণের মামলা। একটু ভাবলে অবাক হতে হয়, যেখানে একটা মামলা মাত্র ৯০ দিনের মধ্যে শেষ হওয়ার কথা, সেখানে বছরের পর বছর ধরে তা ঝুলেই থাকছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আধুনিক বিজ্ঞান আর ঐতিহাসিক আইনি নীতিমালার সমন্বয় ঘটিয়ে আইন ও প্রকৃত ন্যায়ের মাঝখানের এই বিশাল শূন্যস্থানটা আমরা কিভাবে পূরণ করতে পারি। এই পুরো বিষয়টাকে আমরা মূলত ৫টা ধাপে বোঝার চেষ্টা করব। বর্তমান প্রেক্ষাপট, ঐতিহাসিক ইসলামী আইন, অতীত ও বর্তমানের সাক্ষ্য প্রমাণ, দ্রুত বিচার ব্যবস্থা এবং সবশেষে প্রতিরোধে আমাদের নৈতিকতার ভূমিকা। চলুন তাহলে প্রথমেই দেখে নিই আমাদের বর্তমান প্রেক্ষাপট আর বিচারিক সংকটগুলো আসলে কোথায়। দেখুন, আমাদের বর্তমান আইনি ব্যবস্থায় একটা বড় ধরনের কাঠামোগত দুর্বলতা আছে। এই দীর্ঘসূত্রিতা, মামলার জট আর সাক্ষীদের ঠিকমতো ম্যানেজ করতে না পারার কারণে কি হচ্ছে, ৯০ দিনের একটা আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও অনেক সময় অপরাধীরা প্রশাসনিক নানা ফাঁকফোকর দিয়ে ঠিকই পার পেয়ে যাচ্ছে। এবারে একটু পেছনের দিকে ফেরা যাক। আমরা একটু দেখার চেষ্টা করব শাস্ত্রীয় ইসলামী আইনে যৌন সহিংসতাকে কিভাবে সংজ্ঞায়িত করা হতো। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আদিযুগের কিছু পণ্ডিত ধর্ষণকে সাধারণ জিনা বা সম্মতিপূর্ণ অবৈধ সম্পর্কের সাথে মেলালেও অনেক বিশিষ্ট আইনবিদ কিন্তু এটাকে সম্পূর্ণ আলাদাভাবে দেখেছেন। তারা স্পষ্টতই এটাকে হেরাবা, অর্থাৎ সমাজে ত্রাস সৃষ্টি বা দুঃসুতা অথবা তাজির হিসেবে চিহ্নিত করেছেন। মানে এটাকে সম্মতিপূর্ণ সম্পর্ক থেকে একেবারেই আলাদা একটা জঘন্য অপরাধ হিসেবে ধরা হয়েছে। ইতিহাস ঘাটলে গতিসাব বা জিনা আল জোবর শব্দগুলো পাওয়া যায়। এর মানে হল জোর করে কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু ছিনিয়ে নেওয়া। এর সবচেয়ে চমৎকার দিকটা কি জানেন? ঐতিহাসিক আইনবিদরা সবসময় ভুক্তভোগীকে সুরক্ষা দিয়েছেন। জোর জবরদস্তির শিকার কাউকে যেন ভুলেও শাস্তির মুখোমুখি হতে না হয় সেটা তারা নিশ্চিত করেছিলেন। যেমন ধরুন, খলিফা ওমর একবার শুধু ভুক্তভোগী নারীর একক সাক্ষ্য আর তার কান্নার ওপর ভিত্তি করেই বিচার করেছিলেন। আবার মালিকি স্কলাররা পারিপার্শ্বিক শারীরিক আঘাতকেই প্রমাণ হিসেবে নিতেন। তার মানে ওই যে ৪ জন সাক্ষীর ব্যাপারটা আমরা শুনি, সেটা মূলত সম্মতিপূর্ণ জিনার ক্ষেত্রে। ধর্ষণের মতো অপরাধে ভুক্তভোগীর সাক্ষ্য আর পারিপার্শ্বিক প্রমাণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। তো অতীতের এই ধারণাগুলো বর্তমান যুগে এসে কিভাবে কাজ করছে, চলুন সাক্ষ্য প্রমাণের অতীত আর বর্তমানের একটা তুলনা দেখে নিই। আগেকার দিনে যেখানে শারীরিক আঘাত বা একক সাক্ষ্যের উপর ভরসা করতে হতো, আধুনিক বিজ্ঞান সেখানে নিয়ে এসেছে ডিএনএ ম্যাচিং আর ফরেন্সিক পরীক্ষার মতো দারুণ সব উপায়। মানে অতীতের সেই অকাট্য প্রমাণের প্রয়োজনীয়তা আর বর্তমানে নির্ভুল দোষী সাব্যস্তকরণের মধ্যে চমৎকার একটা সেতু বন্ধন তৈরি হয়েছে। এই ক্ষেত্রে ডিএনএ প্রমাণ আসলেই একটা গেম চেঞ্জার। ধরুন, কোনো সন্দেহভাজন দাবি করল যে না, আমার তো কোনো সম্পর্কই হয়নি। ডিএনএ প্রোফাইলিং কিন্তু মুহূর্তেই সেই মিথ্যা দাবি ধূলিসাৎ করে দিতে পারে। তাছাড়া এর ফলে সাক্ষীদের অপর থেকে প্রমাণের বিশাল একটা বোঝাও কমে যায়। আধুনিক যুগের জুরিরা যে নিখুঁত প্রমাণ চান, ডিএনএ ঠিক সেটাই সরবরাহ করে। আর ঠিক এই কারণে আধুনিক বৈজ্ঞানিক প্রমাণের প্রয়োগ এবং দ্রুত বিচার এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মনে আছে তো, শুরুতে যে ১,৫১,০০০-এর বেশি ঝুলে থাকা মামলার কথা বলেছিলাম? এই সংকট কাটাতেই মানবাধিকার সংস্থাগুলো যেমন HRCBM তাদের ২০২৫ সালের রিট পিটিশনের কিছু শক্ত দাবি তুলে ধরেছে। যেমন উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বসানো আর প্যারোল ছাড়া যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড নিশ্চিত করা, কারণ অপরাধীরা যাতে কোনোভাবেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। শুধু অপরাধীর শাস্তি নিশ্চিত করাই তো শেষ কথা নয়, ভুক্তভোগীদের সুরক্ষাও দিতে হবে। আর এখানেই আমাদের বিদ্যমান ভিকটিম সাপোর্ট সেন্টার বা ভিএসসিগুলো খুব ভালো কাজ করতে পারে। এতে করে বেঁচে ফেরা মানুষগুলোর নিরাপত্তা আর মর্যাদা যেমন রক্ষা পায়, তেমনি তা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথেও একদম মিলে যায়। তবে অপরাধ হয়ে যাওয়ার পর শুধু আইন দিয়ে কি সব ঠেকানো সম্ভব? মোটেও না।
এবার চলুন দেখি সমস্যাটাকে শেকড় থেকে উপড়ে ফেলতে নৈতিকতা আর সচেতনতার দিকটা কতটা জরুরি। খুবই চিন্তার একটা বিষয় হল 2024 সালে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশু নির্যাতন আর বুলিংয়ের 573টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। ভাবা যায়, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শুধু আইনের ভয় দেখালেই হবে না, বরং সমস্যার শেকড়ে গিয়ে প্রাথমিক স্তরেই একটা শক্ত নৈতিক শিক্ষার ভিত গড়তে হবে। ইন্দোনেশিয়ার একটি সাম্প্রতিক গবেষণার উপাত্ত যদি আমরা দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়। সেখানে দেখা যাচ্ছে শিক্ষার একেবারে সব স্তরেই শিক্ষার্থীরা এই ধরনের হিংসার শিকার হচ্ছে। আর দুঃখজনক ব্যাপার হল, নারী পুরুষ উভয়ই এ তালিকায় আছে। এ থেকেই বোঝা যায় যে প্রতিরোধের বার্তাটা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া কতটা জরুরি। তবে আশার কথা হল, এই গবেষণাতেই আবার মিফতাহুল উলুম নামের একটি ইসলামিক বোর্ডিং স্কুলের দারুণ একটা সফল মডেল তুলে ধরা হয়েছে। তারা কি করেছে জানেন? তারা ধর্মীয় ও নাগরিক মূল্যবোধের সাহায্যে শিক্ষার্থীদের সুস্থ সীমারেখা বা বাউন্ডারি সম্পর্কে সচেতন করেছে, একটা টাস্ক ফোর্সও বানিয়েছে। ফলাফল হল, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আদালতের পরিসংখ্যান হওয়ার আগেই তারা রুখে দিতে পারছে। তো পুরো আলোচনা থেকে আমরা মূলত 3টি বড় সমাধান পাই। প্রথমত, একেবারে ছোটবেলা থেকেই সক্রিয় নৈতিক শিক্ষার ব্যবস্থা করা। দ্বিতীয়ত, বিচারের ক্ষেত্রে ডিএনএর মতো অকাঠ্য বৈজ্ঞানিক প্রমাণ ব্যবহার করা। এবং তৃতীয়ত, ভুক্তভোগীদের সুরক্ষা সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে আজ শেষ করতে চাই। ঐতিহাসিক নীতিমালার মূল চেতনা আর আধুনিক আইনের এই যে দুটো শক্ত স্তম্ভ, এগুলোর সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করে দুর্বলকে সুরক্ষা দিতে সমাজ হিসেবে আমরা কিভাবে আরও দায়িত্বশীল হতে পারি? আইন তো তার কাজ করবেই, কিন্তু সমাজের মানুষ হিসেবে আমাদেরও কি কোনো দায়বদ্ধতা নেই? একটু ভেবে দেখার সময় এসেছে। আমাদের আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।